প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন থেকে মনের মতো ক্লাসরুমে তোমাদের পড়ার কোনো ভিডিও পাচ্ছ না, তাই তো? এবার আমরা আবার নতুন করে শুরু করতে চলেছি আমাদের পড়াশোনার সমস্ত ভিডিও। তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিওর দিকে নজরে রাখবে। শুধুমাত্র রবিবার করে আমরা একটি স্পেশাল অনুষ্ঠান করে থাকি, গুণীজনের সঙ্গে সুমন। এছাড়া প্রতিদিন তোমরা পেতে চলেছ বিভিন্ন ক্লাসের এবং বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ সব ভিডিওগুলো। থাম্বনেইলে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমরা যে ট্র্যাডিশনাল পদ্ধতিতে পড়াশোনা করি তাতে করে আমাদের একটা সমস্যা প্রধান এই যে সেই পড়াশোনার মধ্যে আনন্দ থাকে না। দ্বিতীয় সমস্যাটা হলো যে আমরা সেই পড়াশোনাটা শিখছি কিন্তু মনে থাকছে না। এই দুটো সমস্যার সমাধান করবার জন্য চলো আমরা নতুনভাবে আমাদের এই আজকের এই যে টপিক বিড়াল প্রবন্ধ, সেই প্রবন্ধটি আমরা পড়াশোনা শুরু করি। প্রথমে আমরা ভুলে যাই যে এটি আমাদের কোনো সিলেবাসের অংশ। চলো প্রথমে আমরা বিড়াল সম্পর্কে কিছু মজাদার তথ্য জেনে নিই। বিড়াল সম্পর্কে প্রথম যে তথ্যটি আমি তোমাদের জানাবো সেটি হচ্ছে যে বিড়াল এমন একটি প্রাণী যে তার জীবনের 70% সময় কাটিয়ে দেয় কি করে বলো তো? শুধুমাত্র ঘুমিয়ে। আরেকটি মজার ঘটনা, আলাস্কা বলে যে দেশ রয়েছে সেখানে তালকিটনা শহরের মেয়র হয়েছিল একটি বিড়াল, কোনো মানুষ নয়। চিন্তা করে দেখো কি মজাদার ঘটনা। তারপর যে বিষয়টি বলবো যে আমরা আমাদের মতো দেশে অন্তত আমরা দেখি প্রায়ই যে আমাদের চারপাশে যে মানুষগুলো ঘুরছে তাদের হাতে পয়সা নেই, ঘরে খাবার নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পৃথিবীতে এমন একটি বিড়াল ছিল যার ব্যাংক অ্যাকাউন্টে ছিল অনেক টাকা। কত হতে পারে? তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 70 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় 70 কোটি টাকা। হাস্যকর তাই না? কি করে সম্ভব হলো? সম্ভব হলো এই কারণে, কারণ যে বিড়ালটি যে বাড়ির পোষ্য ছিল তিনি ছিলেন বা তারা ছিলেন নিঃসন্তান। তারা মারা যাওয়ার পর তাদের সমস্ত সম্পত্তি তারা কোনো রকম উইল না করে বিড়ালের নামে করে দিয়ে যায় এবং সেই সূত্রে বিড়াল হয়ে যায় 70 কোটি টাকার মালিক। আমাদের আরো কিছু মজাদার ঘটনা তোমাদের জানাচ্ছি। ফেলিসিট একটা বিড়ালের নাম, ফেলিসিট। আমরা অনেকেই লাইকা এই নামটা শুনেছি কিন্তু ফেলিসিটের নামটা শুনিনি। ফেলিসিট হচ্ছে প্রথম মহাকাশচারী বিড়াল যাকে মহাকাশে পাঠানো হয়েছিল এবং মহাকাশ থেকে সে কিন্তু জীবন্ত ফিরেও এসেছিল। সবচেয়ে মজার বিষয় যে এই ফেলিসিট কিন্তু ছিল একেবারেই রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া একটি বিড়াল। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। এই লাইনগুলো থেকে প্রত্যেকটা লাইন থেকে কোনো গুরুত্বপূর্ণ অংশ যেন বাদ না যায়, তাই আমরা সেভাবে প্রস্তুতি নেব। দেখো, আমি অর্থাৎ এখানে কমলাকান্ত। আমাদের পরীক্ষায় কিন্তু খুব মজার কিছু বিষয় রয়েছে, যদি একটু অসতর্ক হও তাহলে কিন্তু পুরো নম্বর পাবে না। অর্থাৎ যেহেতু এমসিকিউ, তোমাদের পুরো নম্বর বলতে টোটালটাই 0 হয়ে যাবে। যদি সঠিক হয় 1-এ 1 পাবে, ভুল হলে 0 হয়ে যাবে। যেমন যদি বলা হয় যে এই কথাগুলো কার, কমলাকান্ত চক্রবর্তী, তোমরা টিক দিয়ে দিলে তবুও ভুল। যদি অপশন থাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী তাহলে কিন্তু সঠিক উত্তর হবে শ্রী কমলাকান্ত চক্রবর্তী, শুধুমাত্র কমলাকান্ত চক্রবর্তী নয়। তো দেখো বলা আছে আমি শয়নগৃহে, শয়নগৃহ মানে বেডরুম, আমরা যাকে বেডরুম বলি, চারপাইয়ের উপর বসিয়া। চারপাই যার 4টে পা আছে, কিন্তু 4টে পা আমাদের চেয়ারের আছে, টেবিলের আছে, নিশ্চয়ই সেগুলো নয়। এই চারপাইয়ের উপর বসিয়া অর্থাৎ কিনা একটা খাটিয়ার উপর বসে হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। হুঁকা অর্থাৎ যারা এই স্মোক করে, এখনকার দিনে সিগারেট খায়, বিড়ি খায়, তামাকজাত যে ইটা খায়, তো প্রাচীনকালেও ঠিক বলবো না, কিছুদিন আগেও গ্রামের দিকে নারকোলের যে শ্বাসটা বের করে নেওয়ার পর, বিশেষ উপায়ে জলটা বের করে নেওয়ার পর সেখানে আবার ফুটো করে একটা পাইপের মতো লাগিয়ে দেওয়া হতো, তার উপরে একটা কলকের মতো লাগিয়ে দেওয়া হতো এবং সেই নারকোলের যে খোলটার মতো থাকে সে তার ভিতরে জল দিয়ে সেটার মাধ্যমে ধূমপান করতো আগেকার দিনের লোকেরা এবং একটা গড়গড় গড়গড় আওয়াজ হতো। এই হুঁকা ছিল গ্রামের একটা অন্যতম কমন একটা জিনিস
ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই যেহেতু অনেকদিন আগের কথা, বঙ্কিম যুগের কথা, তো সেখানে হুঁকা হাতে খাটিয়ার ওপর বসে ঝিমাচ্ছিলেন। কে ঝিমাচ্ছিলেন? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এবার দেয়ালের ওপর ছায়াটা প্রেতবৎ, অর্থাৎ প্রেতের মতো নাচানাচি করছে। কিসের ছায়া? ওই যে ক্ষুদ্র আলো যেটা জ্বলছে। তো এখানে আরেকটা প্রশ্ন পরের লাইন থেকেই আমরা পাবো যে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুঁকা হাতে। দেখো, তাহলে তিনি হুঁকা হাতে কেন ঝিমোচ্ছেন? তিনি আসলে অপেক্ষা করছেন খাওয়ার জন্য, কিন্তু খাবার তখনও তৈরি হয়নি, ফলে তিনি ঝিমোচ্ছেন। তো এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল। নিমিলিত লোচনে, অর্থাৎ চোখ বন্ধ অবস্থায় আমি ভাবিতেছিলাম, কমলাকান্ত চক্রবর্তী ভাবছেন যে আমি যদি নেপোলিয়ন হইতাম। এবার একটা জিনিস বুঝতে হবে, হুঁকা হাতে শুধুমাত্র তামাক না, কিন্তু এখানে এই ভদ্রলোক আবার আফিমও খান। তো আফিম খাওয়ার ফলে কি হয়, তিনি নেশা একটু বুধ হয়ে গেছেন, ফলে তিনি ঝিমোচ্ছেন। এবং যারা নেশাগ্রস্ত হয় তারা কিন্তু আকাশ কুসুম অনেক কিছুই কল্পনা করতে থাকে। এখানেও এই ভদ্রলোক একটা কল্পনার জগতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে আমি যদি নেপোলিয়ন হইতাম। দেখো, সাধারণ একজন কেরানি কিন্তু তিনি নিজেকে নেপোলিয়ন ভাবতে শুরু করেছেন, যিনি ফরাসি সম্রাট, এবং একসময় মনে করা হতো যে পৃথিবীর কোনো শক্তিই নেপোলিয়নকে হারাতে পারে না। তিনি একের পর এক যুদ্ধ জয় করেছেন, কিন্তু তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। তাহলে নেপোলিয়ন এবং ওয়াটারলু জিততে পারিতাম কিনার মধ্যে একটা যোগাযোগ রয়েছে, একটা তথ্য রয়েছে, সেটা বুঝতে হবে। নেপোলিয়ন কিন্তু জীবনের শেষ পর্যায়ে ওই ওয়াটারলু, অর্থাৎ বেলজিয়ামের একটি স্থান, সেইখানে গিয়ে তিনি পরাজিত হন। তো তিনি ভাবছেন, অর্থাৎ শ্রী কমলাকান্ত চক্রবর্তী ভাবছেন যে আমি যদি নেপোলিয়ন হতাম, নেপোলিয়ন তো তবুও একটা যুদ্ধে হেরেছে, কিন্তু আমি কি জিততে পারতাম? এমন সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। তো ম্যাও শব্দ বুঝতেই পারছো কে করছে? বিড়াল করছে। কিন্তু আমরা এখানে আরেকটি নতুন শব্দ পাবো, মার্জার। বিড়াল বুঝতে আমরা মার্জার শব্দটিকে পাবো। তো কেন? এখানে আরেকটি বিষয় মনে রাখবে, প্রশ্নটি হয় বারবার হতে পারে যে এটি কোন রীতিতে, কোন ভাষা রীতিতে রচনাটি তৈরি। এটা আমাদের বুঝতে হবে, যেহেতু বঙ্কিম যুগ, এখানে ওই সময়ে অন্তত চলিত ভাষায় কোনো রচনা কিন্তু শুরু হয়নি তখনও। তো স্বাভাবিকভাবেই এই যে রচনাটি, এটি সাধু ভাষা রীতিতে রচিত। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। তাহলে দেখো, নিজে আফিং খেয়ে এবং হুঁকা হাতে শ্রী কমলাকান্ত চক্রবর্তী কিন্তু ভাবতে শুরু করলো যে ওয়েলিংটনই হয়তো লত্বপ্রাপ্ত হয়ে, মানে বিড়াল হয়ে আমার কাছে এসেছে এবং কি চাইছে? একটু আফিং ভিক্ষা চাইছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে, অর্থাৎ প্রথমে তার মাথায় যেটা এলো যে তিনি খুব কঠোর হবেন। কার প্রতি? ওই ওয়েলিংটন সাহেবের প্রতি, যে কিনা বিড়াল সেজে এসেছে, এবং তিনি এই কথাগুলো বলবেন বলে ভাবছেন। যে কি বলবেন? ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। অর্থাৎ ডিউক সাহেবকেও কিন্তু তিনি মনে মনে পরাজয় করেছেন, অর্থাৎ ওয়েলিংটনকে তিনি পরাজিত করেছেন এবং তাকে যথেষ্ট পুরস্কার দেওয়া হয়েছে, যেমন তিনি বিভিন্ন পরাজিত শাসকদেরকে দিয়ে থাকতেন। তো বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, এবং এখানে তিনি একটু জ্ঞান প্রদর্শন করছেন, অর্থাৎ একটা পরামর্শ দিচ্ছেন যে অতিরিক্ত লোভ কিন্তু ভালো নয়। কিন্তু কি হলো? ডিউক বলিল, ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। তাহলে তিনি এবার ভালো করে তাকিয়ে দেখার চেষ্টা করছেন এবং দেখলেন যে না, এটা তো ওয়েলিংটন নয়, একটা ক্ষুদ্র মার্জার, অর্থাৎ একটি ছোট বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল,
প্রসন্ন অর্থাৎ গোয়ালিনী যিনি দুধ দেন তাকে, তিনি যে দুধ রেখে গিয়েছিলেন তাহা নিঃশেষ করিয়া উদর সাত করিয়াছে, তা একেবারে শেষ করে পেটে পুরে দিয়েছে, খেয়ে ফেলেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। অর্থাৎ দেখো মজা করে বলছে যে একটু আগে তিনি কি ভাবছিলেন, সেই ওয়াটারলুর যুদ্ধ তিনি ওয়েলিংটনকে পরাজিত করবেন ইত্যাদি ইত্যাদি। তো এই অবস্থায় তিনি ব্যূহ রচনা করছিলেন, অর্থাৎ সৈন্য সাজাচ্ছিলেন জেতার জন্যে যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, তিনি তখন এই বিষয়টা খেয়াল করেননি। এক্ষণে মার্জার সুন্দরী, মজা করে বলছেন বিড়ালিনীকে অর্থাৎ স্ত্রী বিড়াল, নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া, নির্জল মানে একদম জল ছাড়া একদম খাঁটি দুধ ছিল, সেটা খেয়ে খুব পরিতৃপ্ত হয়েছে, সন্তুষ্ট হয়ে সে কি করছে, আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে, অর্থাৎ এই যে তার প্রাপ্তি ঘটেছে, বিড়াল সে খাঁটি দুধ খেয়েছে এবং পেট ভরেছে, সে এখন কি করেছে, তার মনের যে আনন্দ সেই আনন্দটাকে প্রকাশ করার জন্যে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। অর্থাৎ এইবার যে ম্যাও ডাকটা তার মুখ দিয়ে বেরোচ্ছে, এটা পরিতৃপ্তির, সন্তুষ্টির, প্রাপ্তির। ঠিক আছে, বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। এইবার তার মনে হচ্ছে, কমলাকান্ত চক্রবর্তীর মনে হচ্ছে যে বিড়ালের এই ডাকের মধ্যে কোথায় যেন একটা ব্যঙ্গ মিশ্রিত আছে। কেন? কারণ বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। এই যে প্রবাদ একটি, এই প্রবাদটি তিনি কিন্তু এখানে সংযোজন করেছেন। বাংলার এটা কিন্তু একটা সৌন্দর্য, প্রচুর প্রবাদ রয়েছে, প্রচুর বাগধারা রয়েছে। তো এরকম একটি প্রবাদ যে একজন পরিশ্রম করে আর আরেকজন তার ফলটা ভোগ করে নেয়, এই ভাবনাটা বোধ হয় বিড়ালের মধ্যে কাজ করছে এবং একটা ব্যঙ্গের হাসি হাসছে যে কি কমলাকান্ত, তুমি তো এখানে আরাম করে বসে আছো, তুমি পয়সা দিয়ে প্রসন্ন গোয়ালিনীর কাছ থেকে দুধ রাখো, আর এই দেখো আমি খেয়ে বসে আছি। এরকম যেন একটা অদ্ভুত সাইকোলজি তিনি অনুভব করছেন যে ওই বিড়ালের মধ্য দিয়ে। তাহলে দেখো বঙ্কিমচন্দ্র কি সুন্দরভাবে মনস্তত্ত্বগুলোকে আসলে এখানে প্রকাশ করছেন বিড়াল এবং কমলাকান্তের মধ্য দিয়ে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল, বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। অর্থাৎ এই যে ব্যঙ্গের হাসিটা সে হাসলো, বোঝানোর চেষ্টা করলো এবং তারপর সে যেন একটা প্রশ্ন ছুড়ে দিল যে তোমার দুধ তো খেয়ে ফেলেছি, এখন তোমার কি বক্তব্য শুনি। হে, এবার কমলাকান্ত কি বলছেন দেখো, বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলা এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুধ মঙ্গলা এখানে কে? সেই গাভীটি যে দুধ, যার কাছ থেকে দুধ আনা হয়েছে, দুহি আছে প্রসন্ন। দুধটা তো এমনি হবে না, গরু থেকে দুধ যে বের করে সেটা কে করেছে? প্রসন্ন গোয়ালিনী। তাহলে দেখো কি অদ্ভুত একটা লজিক এখানে তিনি দাঁড় করাচ্ছেন যে দুধ তো আমার আসলে সত্যি পৈতৃক সম্পত্তি নয়, আমার বাবার নয়, দুধ দিয়েছে মঙ্গলা, দুয়ে এনেছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। এই যে লজিক, এই লজিকটা তিনি কিন্তু শুধুমাত্র এখানে সীমাবদ্ধ রাখেননি। পরবর্তীতে আমরা দেখব যে পাঠককে তিনি এখান থেকে টেনে নিয়ে একটা ভয়ঙ্কর রকম সামাজিক ক্ষেত্রে আমাদের নিয়ে আসছেন এবং আমাদের মধ্যে সেই প্রশ্নটাকে তুলে ধরছেন যে যে সম্পত্তি, যে সম্পদ আমরা ভোগ করি তার ওপর আমাদের কতটা বাস্তবসম্মত অধিকার আছে। এই প্রশ্ন কিন্তু পরবর্তীকালে আমাদের দিকেই আসবে। তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিড়াল এবং কমলাকান্ত, কিন্তু পরবর্তীকালে দেখব যে সমাজের ধনী শ্রেণী এবং শোষিত শ্রেণী, যাদেরকে আমরা পায়ের নিচে দাবিয়ে রাখি, তাদের কথাই কিন্তু এখানে উঠে আসছে। দেখো, ভালো করে লক্ষ্য করো। তবে
চিরাগত একটি প্রথা আছে, যে চিরাগত মানে চিরকাল থেকে আগত, অর্থাৎ বহুদিন থেকে, হ্যাঁ, একটা প্রথা রয়েছে, বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। এটার কোনো বিশাল কোনো বিষয় নেই, খুব সহজ ব্যাপার। বিড়াল দুধ খেয়েছে, রাগ উঠেছে, মেরে দেবো, ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম লজিকগুলো দাঁড় করাচ্ছেন এবং আমাদের মধ্যে প্রশ্নগুলো তুলে ধরছেন। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, হ্যাঁ, সব মানুষ যেটা করে সেটা যদি আমি না করি তাহলে আমাকে অপদার্থ বলবে সবাই, তাই না? ইহাও বাঞ্ছনীয় নয়, এটাও উচিত নয়। তো কি জানি, এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, আরে এই বিড়ালটাই যদি তার নিজের সমাজে গিয়ে বলে, আরে এই আজকে একটা কাপুরুষ দেখে এলাম, আমি দুধ খেয়ে এলাম, লোকটা কিছুই বলতে পারলো না, তাহলে বিড়াল সমাজেও কমলাকান্ত কতটা হেয় হবে। কি মজা করে কথাগুলো বলছে দেখো। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। তাহলে এই যে বক্তব্যটা, এটার কারণটা কি তিনি দাঁড় করালেন, যে সবাই করে আসছে, এটাই পৌরুষত্ব, তাই আমিও করব। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে একটি ভগ্ন যষ্টি, একটা ভাঙা লাঠি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। ওই বিড়ালটাকে মারার জন্যে একটা ভাঙা লাঠি হাতে তিনি ছুটে যাচ্ছেন, কারণ এইটাই ট্র্যাডিশন। এর পেছনে যে লজিকগুলো এইবার আমাদেরকে এক এক করে তিনি দেখাবেন, এটা কিন্তু অভিনব। মার্জারি কমলাকান্তকে চিনিত, অর্থাৎ বিড়ালটা আগে থেকে কমলাকান্তকে চিনত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। লাঠি দেখে যে ভয় পেয়ে পালিয়ে যাবে সেরকমটা সে করল না। কেন করল না? এটার মধ্যে কাহিনী আছে। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। দেখো কতটা তাচ্ছিল্য করছে বিড়াল। এবার বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। এইবার দেখো একটা অদ্ভুত সিচুয়েশন, যে বিড়াল ম্যাও বলল, আর সেখান থেকে যেন কমলাকান্ত কিছু শুনতে পারছে, বুঝতে পারছে, তার ভাষাটা সে এবার বুঝতে পারছে, ঠিক আছে। এবং পরবর্তীতে সে নিজেই বলছে যে কী করলো, লাঠিটা ত্যাগ করে আবার খাটিয়ায় গিয়ে বসলো এবং তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া, এবার তিনি দিব্যকর্ণ প্রাপ্ত হলেন, অর্থাৎ এবার তিনি মানে যে সাধারণভাবে যে সমস্ত কথাগুলো শোনা যায় না, বোঝা যায় না, এগুলোও তিনি বুঝতে শুরু করলেন, ঠিক আছে। এবং তিনি নিজেই বলছেন, মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। এবার বিড়াল আসলে কি বলতে চাইছে সেই বিষয়গুলো কমলাকান্ত, অর্থাৎ শ্রী কমলাকান্ত চক্রবর্তী বুঝতে পারছেন। চলো আমরাও বুঝে নিই যে কমলাকান্ত চক্রবর্তী আসলে কোন সামাজিক সমস্যার কথা বুঝতে পেরেছিলেন। এবারে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া হচ্ছে তোমরা সেগুলো খাতায় তুলে নাও। বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। তোমরা প্রত্যেকটি পেজ এখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে রাখো, তাহলে তোমাদের নোটস আকারে থেকে যাবে এবং পরবর্তীতে তোমরা সেখান থেকে পড়াশোনা করতে পারবে এবং তোমাদের আলাদা করে নোটস বই পড়তে হবে না, কারণ এখানে সব তথ্যগুলো পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটাকে স্টপ করে এখান থেকে স্ক্রিনশট নাও এবং তথ্যগুলো খাতায় তুলে রাখো।